আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যখন প্রতিবেশীর ঘরে আগুন লাগে তখন খুশি হওয়ার কিছু নেই, কারণ এই আগুন আপনার ঘরেও লাগবে এবং আপনাকেও পুড়িয়ে দেবে। এটা শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের সঙ্গে যখন মায়ানমারের সংঘর্ষ চলছিল এবং রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হয়েছিল, ভারতের মানুষ এবং ভারতের সরকার অনেকটাই খুশি হয়েছিল যে বাংলাদেশ চাপে পড়েছে। তবে এই চাপ যে তাদের উপরে আরো বড়ভাবে পড়বে সেটা কিন্তু তারা ভাবেনি। তো বিষয়টিকে কেন্দ্র করে সব সময় কিন্তু আমরা বলেছি যে প্রভাব অবশ্যই ভারতে পড়বে। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন এটি মাত্র কিছুদিন পূর্বেই থাইল্যান্ড থেকে তোলা। বাংলাদেশ, ভারত, চীন, লাওস, থাইল্যান্ড এবং মায়ানমার এই 6 দেশের পররাষ্ট্র কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন যে মায়ানমারের অভ্যন্তরে যা চলছে তা কি করে কন্ট্রোল করা যায় এবং সিরিয়ার মতো উত্তপ্ত পরিস্থিতি এই জায়গায় যাতে না হয় সেটা নিশ্চিত করা যায়। সেই বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে যদি আপনারা পরিস্থিতি মোকাবেলা করতে চান তাহলে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করুন। যেহেতু আপনাদের সীমান্ত এলাকার 270 কিলোমিটার তাদের কন্ট্রোলে অপর প্রান্তে, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করুন। তো বাংলাদেশ এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের কথা হলো যে নন স্টেট অ্যাক্ট, মানে একটি রাষ্ট্রের বাইরে গিয়ে কখনোই কিন্তু আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে না। চীনের এই প্রস্তাব বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। এখন কিন্তু এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে। দেখুন, রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভারতের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীনের নির্দেশে এই আরাকান আর্মি বিপুল পরিমাণের অস্ত্র ভারতের যে মণিপুর রাজ্য রয়েছে সেখানে সাপ্লাই দিচ্ছে। বিপুল পরিমাণের অস্ত্র, যাতে সেই জায়গার পরিস্থিতি আরো খারাপ হয়। বিভিন্ন ধরনের তৈজসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠিক যেইভাবে খোলা বাজারে বিক্রি হয়, বর্তমানে এই ভারতের ভেতর যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেটা মায়ানমারের অস্ত্র সাপ্লাইয়ের কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম এটা স্বীকার করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই জায়গায় সংবাদ শিরোনাম করেছে যে মণিপুরের যে কনফ্লিক্ট রয়েছে সেটা আরো শক্তিশালী হচ্ছে মায়ানমার থেকে যে সকল অস্ত্র প্রেরণ করা হচ্ছে সেই সকল অস্ত্র দিয়ে। মেড ইন বার্মা লেখা যে সকল অস্ত্র মায়ানমারের মণিপুরে ঢুকছে, এই সকল অস্ত্রের মধ্যে অন্যতম রয়েছে MA4 অ্যাসল্ট রাইফেল এবং AK-47, যেগুলো লাইসেন্স ভেরিয়েন্ট নিয়ে মায়ানমারের আর্মি তাদের দেশে তৈরি করে এবং মায়ানমারের আর্মি ব্যাপক ভিত্তিতে ব্যবহার করে। যেহেতু আরাকান স্টেটের ভেতর মায়ানমারের কয়েকটি ব্যাটালিয়নের বড় ধরনের পরাজয় হয়েছে এবং মায়ানমার আর্মির বিপুল পরিমাণের অস্ত্র আরাকান আর্মির হাতে চলে গেছে, সেই সকল অস্ত্রই কিন্তু চীনের নির্দেশে এখন এই ভারতের ভেতর প্রবেশ করানো হচ্ছে, যাতে করে ভারত কোনো ধরনের অভিযোগ না করতে পারে যে চীন এগুলো করছে। দেখুন, যদি চীনের অস্ত্রে মেড ইন চীনা লেখা থাকে এবং সেগুলো প্রবেশ করানো হয়, সেটা দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে একটা অভিযোগের কেন্দ্রবিন্দু হতে পারে। তবে যেহেতু একটা সুযোগ হয়েছে এবং পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে যে মায়ানমার মিলিটারির এই অস্ত্রগুলো যেগুলো তারা ধরা খেয়ে রেখে গেছে সেগুলো প্রেরণ করা হচ্ছে, তখন কিন্তু আর কোনো যুক্তি খাটবে না এবং চীনকে প্রশ্নও করা যাবে না যে আপনারা এমনটা করছেন। আর এই ক্ষেত্রেই কিন্তু কৌশলে আরাকান আর্মির মাধ্যমে সেই বিপুল পরিমাণের ব্যাটালিয়নের যে অস্ত্র রয়েছে সকলগুলো মণিপুরে প্রবেশ করানো হচ্ছে। শুধুমাত্র অ্যাসল্ট রাইফেল নয়, আর্মিদের বিভিন্ন ধরনের সরঞ্জাম, মাথার যে হেলমেট রয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট মিসাইল রয়েছে, কাঁধে বহনযোগ্য যে সকল এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে সেগুলো কিন্তু ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করানো হচ্ছে। দেখুন, একটা উল্লেখযোগ্য সংখ্যক কাঁধে বহনযোগ্য যে RPG রয়েছে সেটাও প্রবেশ করানো হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। এখন দেখুন, এই যে বিশাল পরিমাণের অস্ত্রের সাপ্লাই এই জায়গায় প্রবহমান হয়েছে, সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে নিরাপত্তা রয়েছে তার জন্য একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয়। দেখুন, ভারত চিন্তা করে বাংলাদেশের ইস্যুটা যে বাংলাদেশ দিয়ে পাকিস্তান থেকে অস্ত্র প্রবেশ করে কিনা। দেখুন, এই আশঙ্কা থেকেও বড় আশঙ্কা যে চীন কিন্তু এখন আরাকান আর্মির মাধ্যমে বিপুল পরিমাণের অস্ত্র প্রবেশ করিয়ে দিয়েছে। স্ক্রিন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুরের একজন যুবক একটি অ্যাসল্ট রাইফেল নয়, 2 হাতে 2টি যে MA4 অ্যাসল্ট রাইফেল রয়েছে সেটা দাঁড়িয়ে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এই ধরনের ঘটনার ছবি কিন্তু প্রচুর রয়েছে। এই মণিপুর থেকে এই অস্ত্রের সাপ্লাই পুরো ভারতের বিভিন্ন গ্যাংস্টারদের হাতেও চলে যাচ্ছে। ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইভাবে আটক করে প্রমাণ পেয়েছে যে মেড ইন বার্মা লেখা যে অস্ত্র রয়েছে সেটা ভারতের মূল ভূখণ্ডেও কিন্তু
অন্য রাস্তা দিয়ে পৌঁছে গেছে। মানে এখানে অস্ত্রের প্রবাহটা কিন্তু একটা তৈরি হয়েছে, আর এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা চিন্তার বিষয়। দেখুন, রিসেন্টলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছে যে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে, যদিও কিন্তু আমরা এই জায়গায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেব না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেই নিয়েছেন যে সীমান্ত এলাকায় দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না, যেটাকে মিলিটারি ভাষায় বলে যে চেইন অফ কমান্ড ভেঙে যাওয়া। আমরা কমান্ড দিচ্ছি যে সীমান্ত এলাকায় কাউকে প্রবেশ করতে দেবেন না, তবে সীমান্ত বাহিনী কিছু কিছু সদস্য দুর্নীতির কারণে প্রবেশ করতে দিচ্ছেন। কিছু কিছু সদস্যের কথা বললে এই জায়গায় কম হয়ে যাবে, যেহেতু 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে, সুতরাং এই সংখ্যাটাও কিন্তু কম নয়। এখন দেখুন, এই আরকান স্টেটের ভেতর বর্তমানে বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ তৈরি হয়ে গেছে। আরকান আর্মি বর্তমানে যুদ্ধ করছে না, তাদের বিপুল পরিমাণের এখন অর্থ দরকার। আর এই অস্ত্রটা কিন্তু চীনের নির্দেশ না থাকলেও তারা বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করতে পারে, রোহিঙ্গা ক্যাম্পেও বিক্রি করতে পারে, তারা ব্যবহারের জন্য ক্রয় করতে পারে। এবং আমাদের বর্তমান বাংলাদেশের ভেতর রাজনৈতিক যে অস্থিরতা চলছে, সেখানেও কিন্তু এই অস্ত্রগুলো সন্ত্রাসীরা ব্যবহারের জন্য আনতে পারে, যেহেতু একটা অত্যন্ত ফ্রি রোড সেই জায়গায় তৈরি হয়েছে, মানুষই প্রবেশ করছে, সেই জায়গায় অস্ত্র প্রবেশ করা অনেকটা সহজ ব্যাপার। আরকান আর্মির সঙ্গে আমাদের আলোচনার কিন্তু বিকল্প নেই। আমাদের আলোচনা করতে হবে নিজেদের নিরাপত্তার জন্য, কারণ সেই জায়গায় মাদক দ্রব্য এবং অস্ত্রের সাপ্লাই যাতে তারা বন্ধ করে সেই ইস্যুটা নিশ্চিত করতে হবে। আর এজন্য তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যেই সকল পণ্য বার্মা থেকে আমরা আমদানি করি, হতে পারে আলু, হতে পারে পেঁয়াজ, হতে পারে, এগুলো আমদানির সুযোগ রয়েছে, এগুলো আমরা কিন্তু আরকান স্টেট থেকে আমদানি করতে পারি। আর এর সঙ্গে কিন্তু আরকান আর্মির সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে এবং তারা বাংলাদেশকে একটা বাজার হিসাবে চিন্তা করে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক সেই ধরনের অস্থিরতার যে প্রকল্প বা কোনো পদক্ষেপ তারা নেবে না, কারণ চিন্তা করবে যে সেখান থেকে আমাদের অর্থ আর্ন হচ্ছে। এবং অনেকটা সুযোগ রয়েছে যে মায়ানমারের আরকান আর্মির সঙ্গে আমাদের যে স্থানীয় মুদ্রা রয়েছে, টাকা, তার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের কোনো ডলারও খরচ করতে হবে না এবং ডলারের সংকটও তৈরি হবে না। সুতরাং এই জায়গায় সুযোগ রয়েছে যে ব্যবসার উদ্দেশ্যে এই জায়গায় আরকান আর্মির সঙ্গে আমরা কথা বলতে পারি, যে যেই ব্যবসাগুলো মায়ানমারের সঙ্গে রয়েছে এই সীমান্ত এলাকায়, সেগুলো যাতে বন্ধ না হয়, আরকান আর্মি যাতে এটা নিশ্চিত করে। আমি কোনো টিভি চ্যানেলের বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, এই জন্য নামটা বললাম না, তবে এটা সুনিশ্চিত যে বাংলাদেশের প্রথম সারির একটি টিভি চ্যানেল আরকান আর্মির যিনি প্রধান রয়েছেন, তার 2 বছর আগে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, তিনি জবাব দিয়েছেন। সুতরাং আরকান আর্মির প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যোগাযোগ করা, সেটা সরকারের বাইরে থেকেও খুব একটা কঠিন কাজ নয়, সহজ কাজ এটা হতে পারে। আমাদের ব্যবসায়িক প্রতিনিধিদের মাধ্যমেও আরকান আর্মির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এখন বাংলাদেশের স্বার্থেই কিন্তু এটা করতে হবে, কারণ আমি কখনোই চাই না যে হঠাৎ করে আজকে ভারত সম্পর্কে যে ভিডিও নিয়ে আসলাম যে বিপুল পরিমাণের অস্ত্র মণিপুরে প্রবেশ করছে, আর একই ধরনের খবর বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে আমাকে করতে হবে, এই জিনিসটা আমি ভাবতেই পারি না। যে আমি একদিন এসে বলবো যে বাংলাদেশে মায়ানমার থেকে বিপুল পরিমাণের অস্ত্র ঢুকছে, আরকান আর্মি প্রেরণ করছে, এই ধরনের দৃশ্য এবং এই ধরনের খবরই কিন্তু আমরা কখনো চাই না আসুক। সুতরাং এখন হাতে হাত রেখে বসে থাকার কোনো সময় নেই, জরুরি পদক্ষেপ নিতে হবে এবং নিজের দেশের স্বার্থেই, অন্য দেশের স্বার্থে নয়, সকল কিছু উপেক্ষা করে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে হবে, এর বিকল্প নেই। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।